হাত ধরে বন্ধু চলো নতুন শুরুর দিকে যাই, হাত ধরে বন্ধু চলো নতুন চ্যাপ্টারে পা বাড়াই। আমরা আজকে চলে এসেছি ক্লাস 12 এর একদম একটি নতুন চ্যাপ্টার নিয়ে। তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে স্যার ভেক্টর পার্টটা শুরু করুন। আমাদের ক্লাস 12 এর লাইভ ক্লাসে ইন্টিগ্রেশন চলছে সোমবার শনি ঠিক রাত 9টা থেকে, কিন্তু আমরা আবার বাকি দিনগুলোতে আমি আমিনুর স্যার তোমাদের ক্লাস 12 এর রেকর্ডেড ক্লাস দিতে থাকবো এই ভেক্টরের উপরে, এবং ভেক্টর শেষ হয়ে গেলে অন্য কোনো চ্যাপ্টারের উপরে, যাতে করে আমরা আমাদের সিলেবাসটা অত্যন্ত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। সো লেটস স্টার্ট। শুরুতে চলে এসো। ভেক্টর থেকে কয়েকটা বিষয় আমাদের আলোচনা করার, যে ভেক্টর একটা পার্ট আমাদের ক্লাস 12 এর আমাদের যে সিলেবাস আছে বা ক্লাস 12 এর যে আমাদের টোটাল 80 মার্কসের এক্সাম হয়, সেখানে কিন্তু ভেক্টর একটা পার্ট। এবং এই ভেক্টর শুধু না, ভেক্টরের সাথে আরেকটি পার্ট যুক্ত হচ্ছে ভেক্টর অ্যান্ড 3D। এই পুরোটাকে একটা পার্ট আমরা ধরি ভেক্টর অ্যান্ড 3D। ঠিক যেভাবে অ্যালজেব্রা একটা পার্ট, ঠিক যেভাবে ক্যালকুলাস একটা পার্ট, ঠিক যেভাবে প্রবাবিলিটি একটা পার্ট, সম্ভাবনা তত্ত্ব, ঠিক তেমন ভাবে এই ভেক্টর অ্যান্ড 3D একটা পার্ট। এখান থেকে আমাদের টোটাল মার্কস থাকে 12 অথবা 13। এখান থেকে আমাদের টোটাল মার্কস কত থাকে? এখান থেকে আমাদের টোটাল মার্কস থাকে 12 অথবা 13। তো এই 12 অথবা 13 যে মার্কস আমাদের থাকে, সেই 12 অথবা 13 মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট হয়, কিভাবে ভাগে ভাগে থাকে, প্রথমে আমরা একটু বলে নিই। দেখো এখানে ভেক্টর এবং 3D, আমি প্রথমে তোমাদের ভেক্টরের কি কি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোকে লিখে ফেলছি। প্রথম চ্যাপ্টারটির নাম হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টরে আমরা টোটাল 3টি চ্যাপ্টার পড়বো, তার মধ্যে প্রথম চ্যাপ্টার ভেক্টর অ্যালজেব্রা, সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর ডট and cross product of vector, dot and cross product of vector, and the third chapter is the cosine, direction cosine, DCS যেটাকে সংক্ষেপে বলা হয়, and দিক অনুপাত অর্থাৎ ডিরেকশন রেশিও, DRS। তো এই থার্ড চ্যাপ্টার হচ্ছে DCS and DRS। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি? ভেক্টর অ্যালজেব্রা, সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ DCS অ্যান্ড DRS, অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাত। এই তিনটে চ্যাপ্টার আমাদের ভেক্টর, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে ভেক্টর। এবার চলে আসি 3D। 3D তে আমাদের আছে ফার্স্ট চ্যাপ্টার স্ট্রেট লাইনস, 3D স্ট্রেট লাইনস, অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার প্লেন। এই দুটো চ্যাপ্টার আমাদের 3D তে আছে। এবার আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনে আসি, মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এই যে 12 বা 13 নম্বর এই পার্ট থেকে থাকে, সেই 12 বা 13 নম্বরের ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, এখান থেকে 1 নম্বরের দুটি কোশ্চেন 1 × 2 = 2 প্লাস এই 1 নম্বরের দুটি কোশ্চেন থাকে, 2 নম্বরের একটি কোশ্চেন থাকে, 4 নম্বরের একটি কোশ্চেন থাকে, আর 5 নম্বরের একটি কোশ্চেন থাকে। এবার কোথা থেকে কি থাকে দেখো, এই যে এমসিকিউ দুটো থাকে, এই এমসিকিউ দুটো এই পার্ট থেকেও থাকতে পারে, এই পার্ট থেকেও থাকতে পারে, এই দুটো পার্ট থেকেই এমসিকিউ থাকতে পারে, কোনো মানে সমস্ত জায়গা থেকেই কিন্তু এমসিকিউ সম্ভব থাকা। 2 নম্বরের যে একটি কোশ্চেন আসে সেইটা কিন্তু ম্যাক্সিমামটাই ভেক্টর অ্যালজেব্রা থেকে আসে। আমাদের দুটো থাকে, একটা অল্টারনেটিভ করতে হয়, অল্টারনেটিভ থাকে, তো আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট এবং DCS DRS, এই তিনটি চ্যাপ্টারের মধ্য থেকেই 2 মার্কসের কোশ্চেনটি আসে। 4 মার্কসের কোশ্চেন স্ট্রেট লাইনস এবং প্লেন, 4 মার্কসের যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটাও কিন্তু এই তিনটি চ্যাপ্টার থেকেই আসে। তাহলে এই তিনটি চ্যাপ্টার থেকে 2 মার্কস আসছে, 4 মার্কস আসছে, অর্থাৎ টোটাল এই তিনটি চ্যাপ্টার থেকে আসছে 6 মার্কস। ওকে, আর লাস্ট ওয়ান এই যে 5 মার্কসের একটি কোশ্চেন থাকে, এই 5 মার্কসের কোশ্চেনটি কিন্তু দুটো থাকে, একটা করতে হয়, একটা স্ট্রেট লাইন থেকে থাকে, একটা প্লেন থেকে থাকে। তবে লাস্ট কয়েক বছর কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, একটা স্ট্রেট লাইন একটা প্লেন এই কম্বিনেশন থাকে না, হয়তো দুটো প্লেন থেকেই থেকে যেতে পারে, আবার হয়তো দুটোই স্ট্রেট লাইন্স থেকে যেতে পারে, আবার এটাও হতে পারে যে একটা স্ট্রেট লাইন্স একটা প্লেন। তাই অবভিয়াসলি আমাদেরকে কিন্তু এই দুটোই, অর্থাৎ দুটো চ্যাপ্টারই খুব ভালোভাবে করতে হবে, যাতে করে আমরা এই দুটো চ্যাপ্টার থেকেই অ্যাটেন্ড করতে পারি। তো টোটাল গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং আমাদের সিলেবাসের গল্প।
তো আমরা এই 12 থেকে 13 নাম্বার আজকে আগস্টের মাঝামাঝি আমরা টার্গেট নিচ্ছি যে এই 1 মাসের মধ্যে আমাদের ভেক্টরটাকে শেষ করে ফেলবো। তাহলে ভেক্টরটা শেষ করে ফেললে 12-13 নম্বর পার্ট তোমাদের হয়ে যাচ্ছে, 12-13 নম্বর এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। আর বাকি তো তোমাদের ওদিকে যেমন ক্যালকুলাস চলছে, লাইভ ক্লাসে ক্যালকুলাস যেমন চলছে সেটা লাইভ ক্লাসে চলবে, ঠিক আছে? লাইভ ক্লাস জিন্দাবাদ। আর এদিকে আমাদের রেকর্ডেড ক্লাসও জিন্দাবাদ। চলো রেকর্ডেড ক্লাসও আমাদের শুরু হয়ে গেল। তাহলে ঘন্টা বেজে গেছে, যত টেস্টের কাছাকাছি আসছে তত কিন্তু আমরা বেশি দ্বিগুণ তিনগুণ গতিতে আমাদেরকে খাটতে হবে এবং তত এসওই বাংলা তোমাদের জন্য তত বেশি খাটবে। তো আজকে আমরা শুরু করতে চলেছি একদম আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রা। তো আজকে আমরা শুরু করতে চলেছি ভেক্টরের কোন চ্যাপ্টার? ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা। দেখো এই চ্যাপ্টারের কনসেপ্ট না থাকলে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা হবে, তাই এই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু রাখা আবশ্যক, খুবই জরুরি। দেখো আমি ভেক্টর এই শব্দটার সাথে তোমরা পরিচিত অনেক রকম ভাবে, অনেকবার পরিচিত। তোমরা ক্লাস 9-10-এ ভেক্টর পড়েছো ফিজিক্যাল সায়েন্সে, ক্লাস 11-এ ভেক্টর পড়েছো ফিজিক্যাল সায়েন্সে নয়, ফিজিক্সে পড়েছো, অর্থাৎ কেমিস্ট্রিতে নয়, তোমরা ফিজিক্সে ভেক্টর পড়েছো এবং একটা চ্যাপ্টার ছিল টোটাল ভেক্টরের উপরে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এগুলোর উপরে। তো অ্যালজেব্রাও ছিল কিছুটা। তো আমরা ক্লাস 12-এ যেটা ক্লাস 11-এ ফিজিক্সে পড়ে এসেছি সেটাই ক্লাস 12-এ ম্যাথামেটিক্সে পড়বো। আমি সবসময় বলে থাকি যে ম্যাথামেটিক্স যদি একটা কঙ্কাল হয় তাহলে ফিজিক্স হচ্ছে পুরো বডি, অর্থাৎ কঙ্কাল এবং মাসেল, কঙ্কাল এবং মাংস নিয়ে সমস্তটা হচ্ছে ফিজিক্স, আর ম্যাথামেটিক্সটা হচ্ছে শুধু কঙ্কাল। তো আমরা অবভিয়াসলি ফিজিক্স এবং ম্যাথামেটিক্সকে আলাদা করে দেখবো না। তো ফিজিক্সে যা যা পড়েছি ভেক্টরে সেগুলোই আমাদের ম্যাথামেটিক্সে আছে। আমরা আরো একবার রিভিশন দিয়ে নেব। একদম ভেক্টর অ্যালজেব্রার শুরুতে বেশ কিছু বেসিক জায়গা আছে, আমরা পরপর একটু রিভিশন দিয়ে নিই। প্রথমে আসি যে ভেক্টর অ্যান্ড স্কেলার। আমরা ছোট থেকেই দুটো জিনিস জেনে আসছি যে স্কেলার এবং ভেক্টর, এই স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য আমরা বহুবার করেছি, আজও করব। স্কেলার বলতে আমরা কি বুঝি? স্কেলার বলতে আমরা বুঝি যার বা যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিক নেই, সেগুলোকে আমরা কি বলে থাকি? সেগুলোকে আমরা বলে থাকি স্কেলার রাশি। যেমন তোমরা বলতে পারো ভর, তোমরা বলতে পারো আয়তন, এগুলো কিন্তু স্কেলার রাশি। এগুলো স্কেলার রাশি যেদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, ঘনত্ব, ঠিক আছে? এগুলো হচ্ছে স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি কাকে বলি? ভেক্টর রাশি আমরা তাকেই বলি যে রাশির মান তো থাকবেই, অবভিয়াসলি একটা ম্যাগনিটিউড থাকবে, এবং তার সাথে সাথে যে রাশির একটি নির্দিষ্ট দিক, একটি নির্দিষ্ট ওয়ে থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির কি ব্যাপার বললাম? যে ভেক্টর রাশির মানও থাকবে, পাশাপাশি ভেক্টর রাশির একটি দিকও থাকবে। তাহলে চলে এসো, আমরা ভেক্টর রাশির মান ও দিক দুটোই থাকবে। তাহলে এমন ভেক্টর রাশি কি হতে পারে? সরণ, ত্বরণ, বল, সরণ, ত্বরণ, এগুলো কিন্তু এক একটা ভেক্টর রাশি। বেগ, ঠিক আছে? এরা প্রত্যেকে কিন্তু এক একটা ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, কিন্তু ভেক্টর রাশির মানের পাশাপাশি তার দিক বা অভিমুখ আছে। এগুলো আমরা আগে পড়েছি, এক্সাম্পলগুলো আমরা আগে পড়েছি, এক্সাম্পলগুলোর সাথে পরিচিত। তো এখানে বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটিতে আমরা ভেক্টর বলতে কি বুঝবো? ভেক্টর বলতে আমরা বুঝবো একটি সরল রেখাংশ, একটি সরল রেখাংশ। এইবার এই যে সরল রেখাংশ, রেখা নয় কিন্তু, রেখা হলে তাহলে এর কোনো অন্তিম বিন্দু থাকে না। তো সরল রেখাংশ এর তাহলে এইটার একটি প্রারম্ভিক বিন্দু আছে এবং এটার একটি অন্তিম বিন্দু আছে। এইবার এই প্রারম্ভিক বিন্দুটা যদি এ হয়, অন্তিম বিন্দুটা যদি বি হয়, তাহলে এর দিকটা কোন দিকে হবে? প্রারম্ভিক থেকে অন্তিমের দিকে হবে, অবভিয়াসলি প্রারম্ভিক থেকে অন্তিমের দিকে। তাহলে এই যে দিকযুক্ত একটি সরল রেখাংশ, এই দিকযুক্ত একটি সরল রেখাংশকে আমরা বলবো ভেক্টর, এন্ড দিস ইজ ডিফাইন্ড বাই এ বি, যার দিকে যাচ্ছে তার দিকে অ্যারো। ওকে,
তাহলে আমরা ভেক্টর কাকে বলছি? একটি সরল রেখাংশকে আমরা ভেক্টর হিসেবে ডিফাইন করছি এবং সেই সরল রেখাংশটির একটি প্রারম্ভিক বিন্দু একটি অন্তিম বিন্দু থাকছে। প্রারম্ভিক থেকে অন্তিমের দিকে সরল রেখাংশটির দিক নির্ণয়, এই দিক নির্ণীত হচ্ছে বা দিক সিগনিফাই করা হচ্ছে। তাহলে দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ ডিফাইন্ড বাই এ বি ভেক্টর। এ বির উপরে, ক্যাপিটাল এ বির উপরে অ্যারো চিহ্ন। এইবার এই এ বি যে সরল রেখাংশ, এটাকে আমরা যদি শর্টে ছোট হাতের এ বলি এই পুরো ভেক্টরটাকে, তাহলে আমরা এ বি ইকুয়াল টু লিখতে পারি এ। এ বি ইকুয়াল টু কি লিখতে পারি? এ। আমরা এভাবে আমরা যখন প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দু যখন কোনো বিন্দু লিখবো অবস্থান ভেক্টর, যখন এই এ অবস্থান ভেক্টরটা বা বি অবস্থান ভেক্টরটা লিখবো তখন কিন্তু আমরা অবভিয়াসলি ক্যাপিটাল লিখবো। বাট আমরা যখন ভেক্টরটাকে ডিফাইন করব যে কোনো একটা অন্য কিছু দিয়ে অল্টারনেটিভ, তখন আমরা কিন্তু স্মল লেটার ব্যবহার করব। ঠিক আছে, স্মল এ, স্মল বি, স্মল সি এগুলোকে ব্যবহার করব। এইবার তাহলে ভেক্টরের এই জাস্ট ইনিশিয়াল ক্রাইটেরিয়াটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা ভেক্টরের কয়েকটি প্রকারভেদ পড়ে ফেলবো। ভেক্টরের কয়েকটি প্রকার, চলে এসো হেডিং করো কয়েকটি সংজ্ঞা বা ভেক্টরের কয়েকটি ভাগ। বেশ কিছু ধরনের ভেক্টর আমরা বলতে পারি, তার মধ্যে একদম প্রথমে আসি শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান শূন্য তাকেই শূন্য ভেক্টর বলবো। মান জিরো, জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলা যায়। ঠিক আছে, যে ভেক্টরের মান শূন্য তাকেই আমরা শূন্য ভেক্টর বলবো। তো এটাকে আমরা ডিফাইন্ড করব কিভাবে? এটাকে আমরা ডিফাইন্ড করব, এটাকে যেমন আমরা একটা ভেক্টরকে সরল রেখাংশ আকারে ডিফাইন করেছি, তাহলে একটা শূন্য ভেক্টরকে কিভাবে ডিফাইন করব? একটা বিন্দু হিসাবে ডিফাইন করব, একটা বিন্দু আকারে ডিফাইন করব। কেন? কেননা এই যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, এর প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ প্রারম্ভিক বিন্দু যা, অন্তিম বিন্দু তাই। তার জন্যই তো এটা জিরো ভেক্টর, তার জন্যই তো এর কোনো মান নেই। তাহলে প্রারম্ভিক বিন্দু ও অন্তিম বিন্দু, আমরা আর অল্টারনেটিভলি ভালোভাবে বললে প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দু সমানুপাতিক হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো শূন্য ভেক্টর, বা যার কোনো মান নেই তাকে আমরা শূন্য ভেক্টর বলি। তাহলে শূন্য ভেক্টর ডিফাইন্ড বাই এ পয়েন্ট। নেক্সট আমরা 2 নম্বর চলে আসি, শূন্য ভেক্টরের পর একক ভেক্টর। একক ভেক্টর, ইউনিট ভেক্টর কাকে বলবো? অবভিয়াসলি যে ভেক্টরের মান 1 তাকে ইউনিট ভেক্টর বলবো। যে ভেক্টরের মান 1 তাকে কি বলবো? একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এইবার আমরা এটাকে যদি ল্যাঙ্গুয়েজলি ডিফাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? একটি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হলো, একটি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হলো সেই ভেক্টরটি বাই তার মান, বাই তার মান। তাহলে একটি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বলতে, একটি ভেক্টর স্মল এ তার অভিমুখে একক ভেক্টর বলতে আমরা কি বুঝবো? স্মল এ ভেক্টর বাই তার মান মড এ। এটা ইট ইজ ডিফাইন্ড বাই এ ক্যাপ, ইট ইজ ডিফাইন্ড বাই এ ক্যাপ। তাহলে আমরা যদি একটি ভেক্টরকে একক ভেক্টর বলি, তাহলে এ ক্যাপ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? এ ভেক্টর বাই তার মডিউলাস, অর্থাৎ তার মানটা। ঠিক আছে, তাহলে একক ভেক্টর কিন্তু আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারবো। ওকে, নেক্সট চলে এসো সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর। হোয়াট ইজ কল্ড ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর? অবভিয়াসলি সমান কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে ভেক্টরের মান ও দিক, দুটি ভেক্টর তাদের মান ও দিক যদি উভয়ই সমান হয়, মানটাও সেম, দুটি ভেক্টর তাদের মানটাও সেম এবং তাদের দিকটাও সেম। তাহলে দুটি ভেক্টরের মান ও দিক যদি সমান হয়, তাহলে ভেক্টর দুটিকে আমরা কি বলবো? ভেক্টর দুটিকে আমরা বলবো সমান ভেক্টর। দুটি ভেক্টরের মান ও দিক যদি সমান হয়, তাহলে আমরা ভেক্টর দুটিকে কি বলবো? সমান ভেক্টর। ঠিক আছে, মান ও দিক অভিন্ন হতে হবে। ধরো এ ভেক্টরটা আর এটা বি ভেক্টর, তাহলে এদের মান ও দিক অভিন্ন, তাই আমি লিখতে পারবো এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। সমান ভেক্টর হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তাহলে সমান ভেক্টরের পর আমরা চলে আসি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। কাকে বলবো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর? ঋণাত্মক
বা বিপরীত ভেক্টর। কাকে বলবো আমরা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর? যদি দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হয়, অর্থাৎ এবি এদিকে যাচ্ছে, সিডি এদিকে আসছে, মান সমান কিন্তু দিক বিপরীত, দিক বিপরীত, তাহলে এ ইকুয়াল টু মাইনাস অফ বি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। ঠিক আছে, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। এবার আমরা চলে আসি ঋণাত্মক বা বিপরীত ভেক্টরের পর আমরা চলে আসি সদৃশ্য ভেক্টর। দুটি ভেক্টরকে সদৃশ্য কখন বলবো? যখন তাদের দিকটা অভিন্ন, অর্থাৎ দিকটা একই দিকে। অসদৃশ্য কখন বলবো? যখন তাদের দিকটা আলাদা। মান যা খুশি হতে পারে, কিন্তু সদৃশ্য যখন তাদের দিকটা সেম, অসদৃশ্য যখন তাদের দিকটা আলাদা। মান আলাদা হতে পারে বা মান একই হলেও সমস্যা নেই, কিন্তু সদৃশ্য ভেক্টরের ক্ষেত্রে প্রাইমারি কন্ডিশন হচ্ছে যে দিকটাকে সমান হতে হবে। সদৃশ্য ভেক্টরের ক্ষেত্রে কি হতে হবে? দিক দুটোকে সমান হতে হবে। আর অসদৃশ্য ভেক্টরের ক্ষেত্রে, অসদৃশ্য ভেক্টরের ক্ষেত্রে আমাদের কি হতে হবে? অসদৃশ্য ভেক্টরের ক্ষেত্রে দিক দুটোকে বিপরীত হতে হবে। এরপর চলে আসি সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর। সমরেখ ভেক্টর কাকে বলবো? দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই দিকে হয়, দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি দুই বা ততোধিক একই রেখায় থাকতে পারে বা তারা প্যারালালও হতে পারে, একই রেখায় থাকতে পারে বা তারা প্যারালালও হতে পারে। ধরো এ বি সি একই রেখায় থাকতে পারে, আবার তারা প্যারালালও হতে পারে। তো এরকম যদি হয়, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে থাকে, তখন সেই ভেক্টরগুলিকে, বা এভাবে হলেও, তখন সেই ভেক্টর দুটিকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর। নেক্সট চলে এসো সমপ্রারম্ভিক ভেক্টর। এগুলো খুব ইনিশিয়াল জিনিস, খুব একটা কাজে লাগে না, তবু আমরা জাস্ট জেনে রাখার জন্য জানছি। সমপ্রারম্ভিক ভেক্টর কাকে বলবো? যার ইনিশিয়াল পয়েন্টটা সেম, অর্থাৎ যার শুরুটা, সূচনাটা আমরা একই জায়গা থেকে করছি, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যা শুরু হচ্ছে, তাকে আমরা বলছি সমপ্রারম্ভিক ভেক্টর। কি বলছি? সমপ্রারম্ভিক ভেক্টর। এবার আমরা চলে আসি সমপ্রারম্ভিক ভেক্টরের পর আমরা সম অন্তিম ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরগুলো যদি একটা জায়গায় গিয়ে মিলিত হয়, ভেক্টরগুলো যদি একটা জায়গায় গিয়ে মিলিত হয়, তখন তাকে কি বলবো? সম অন্তিম ভেক্টর বলবো। এরপর চলে আসি সমতলিক ভেক্টর। কি ভেক্টর? সমতলিক, বা একই তলে থাকলেই তাহলে সমতলিক আমরা বুঝতে পারছি। তাহলে 8 নম্বর হচ্ছে সমতলিক ভেক্টর। এগুলো প্রত্যেকটাই আমাদের বইয়ে মোটামুটি আছে, তবুও তোমরা জেনে নিতে পারো, বা তবুও তোমরা এইভাবে আমি যেভাবে লেখাচ্ছি সেভাবে তোমরা ছবি আকারে লিখে নিতে পারো, তাহলে মনে থাকবে। সমতলীয় ভেক্টর বা সমতলিক ভেক্টর মানে যে ভেক্টরগুলো একটা নির্দিষ্ট তলে অবস্থিত, মানে তারা যে সমান্তরাল হবে এমনটা নয়, যদি একটা নির্দিষ্ট তলে অবস্থিত হয় তাহলে তাকে আমরা বলবো সমতলিক ভেক্টর। একটা নির্দিষ্ট তলে অবস্থিত হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমতলিক ভেক্টর। চল এইবার হেডিং করো ভেক্টরের যোগের সূত্র। বিয়োগেরও হতে পারে, তোমরা যোগের বলেই হেডিং করো। ভেক্টরের যোগের সূত্র। এটা দুরকম হয়, যে ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র হয়, আবার ভেক্টরের যোগের সামান্তরিক সূত্র হয়। তো আমরা দুটো সূত্রই দেখে নেব। ভেক্টরের যোগের সূত্র। তো আমরা প্রথমে চলে আসি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ও একটি বিন্দু, এ সি। তো ধরো এই ও থেকে এ এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে স্মল এ ভেক্টর, এ থেকে সি এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে স্মল বি ভেক্টর, স্মল বি ভেক্টর। তাহলে ও এবং সি, ও থেকে ডাইরেক্ট সি এর দিকে যে ভেক্টরটি যাচ্ছে সেই ভেক্টরটি কি? ওসি। ও থেকে ডাইরেক্ট যে সি এর দিকে যে ভেক্টরটি যাচ্ছে, অর্থাৎ প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে যে ভেক্টরটি যাচ্ছে সেটা ওসি। আমি বলছি যে ও থেকে এ তে একটা ভেক্টর গেল, এ থেকে সি তে একটা ভেক্টর গেল। তো এই তাহলে প্রারম্ভিক বিন্দু কি পেলাম? ও, অন্তিম বিন্দু কি পেলাম? সি। তাহলে এই প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে যে ভেক্টরটি যাচ্ছে সেটা কি? ওসি। তাহলে এই ওসি ইকুয়াল টু আমরা লিখতে পারি ও এ প্লাস এবি, বা এসি, ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি, এবি নয় সরি, ও এ প্লাস এসি, বা এটাকে আমরা বি, এ পয়েন্টটাকে
আমার ও এর জন্য এ আর সি এর জন্য বি ধরলে ও এ প্লাস বি সিও লিখতে পারি। ঠিক আছে, তো এবার ও এটা কত স্মল এ ভেক্টর, এসিটা কত স্মল বি ভেক্টর, তাহলে ওসিটা কত পেলাম এ প্লাস বি। তাহলে দেখো স্মল এ ভেক্টরের দিক যেদিকে, স্মল বি ভেক্টরের দিক, এই দুটো ভেক্টরের দিক দেখো একই দিকে, একই দিকে না, কিন্তু এই ওসি এর দিক দেখো বিপরীত দিকে। মানে আমরা এই দুটোকে, এটাকে এদিকে নিয়েছি, এটাকে এদিকে নিয়েছি, কিন্তু এটা কোন দিকে যাচ্ছে, এটা তার বিপরীত দিকে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, এটুকু মনে রাখলেই আমাদের হবে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এবার সামান্তরিক সূত্রটা কি? সামান্তরিক সূত্র হলো, ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, বা আমরা যদি এটাকে একটা সামান্তরিক কল্পনা করি, এটা এদিকে যাচ্ছে, ধরো ও এক্সই ধরে নিচ্ছি, এটা এদিকে যাচ্ছে ওয়াই। ওকে, এইবার আমি এখান থেকে ধরো এই পর্যন্ত দূরত্বটাকে স্মল এ ধরছি, তাহলে এখান থেকে এর সমান্তরাল ও ওয়াই এর সমান্তরাল এবং সমমান বিশিষ্ট যেটা হবে সেটাকে আমরা কি ধরবো, সেটাকে আমরা, এটা যদি স্মল বি হয় তাহলে এটাও কি হবে স্মল বি। তাহলে এখান থেকে এই যেটা আসছে এর এর দিকটা এদিকে, এর দিকটা কোথায় উপরের দিকে, তাহলে এর দিকটা উপরের দিকে হবে, সমান ভেক্টর তো, সমান ভেক্টর। তাহলে এই যে ও এক্স ওয়াই, তাহলে এটা জেড, তাহলে এই ও জেড এর দিকটা কি হবে, ও জেড এর দিকটা হবে ও এক্স এবং এক্স জেড এর বিপরীতে। তাহলে আমি লিখতে পারি ও জেড ইকুয়াল টু ও এক্স প্লাস এক্স জেড। তাহলে ও এক্স মানে কত স্মল এ, এক্স জেড মানে কত স্মল বি। তাহলে ও জেডটা কি পেলাম, ও জেডটা পেলাম স্মল এ প্লাস স্মল বি। ওজেডটা কি পেলাম স্মল এ প্লাস স্মল বি। ওকে, চলো নেক্সট নাও টুকে। তাহলে ভেক্টরের যোগের সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্র দুটো তোমরা দেখলে। এরপর আমরা চলে আসি ভেক্টরের বিয়োগের সূত্র। ত্রিভুজ সূত্র দিয়েই আমরা ভেক্টরের বিয়োগটাকে দেখাতে পারি, জাস্ট আর কিছুই নয়, আমরা যেটা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যোগ করেছি সেটাকেই আমরা যদি উল্টো দিকে ঘুরিয়ে দিই, অর্থাৎ ও আমরা যদি এদিকে না গিয়ে, এদিকে না গিয়ে আমরা যদি এদিকে চলে আসি, তাহলে এটা তো এ পয়েন্ট স্মল এ, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেটা পাচ্ছি আমরা সেটাকে তাহলে আমরা কি ধরবো, এটা তো বি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি। কত হয়ে যাবে মাইনাস বি। তাহলে ও এ সি ধরো, তাহলে এটা যদি মাইনাস বি হয় তাহলে এদিক এদিক একই দিকে আসছে, তাহলে এটা অল্টারনেট, তাহলে ও সি ইকুয়াল টু আমরা কি পাবো এ ও এ প্লাস এসি, তাহলে বা এসি ড্যাশ, যেহেতু এটা সি ধরছি তাহলে আমরা কি লিখতে পারি এসি ড্যাশ, তাহলে ও এ মানে কত স্মল এ, আর এসি ড্যাশ মানে মাইনাস বি, তাহলে কত পাচ্ছি এ মাইনাস বি। তাহলে এটা কত হয়ে যাবে এ মাইনাস বি। দিস ইজ দ্য বিয়োগ সূত্র, ভেক্টরের বিয়োগ সূত্র। তাহলে ভেক্টরের যোগ এবং বিয়োগ দুটো সূত্র আমরা দেখে নিলাম। ঠিক আছে, এরপর আমরা চলে আসব দুটো পয়েন্ট তোমরা একটু লিখে নাও, যে ভেক্টরের যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে। ভেক্টরের যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে। বিনিময় নিয়ম মানে, বিনিময় নিয়মটা কি কমিউটেটিভ ল, অর্থাৎ ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নম্বর পয়েন্ট দিয়ে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। এটা কিন্তু শুধু যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে একেবারেই নয়, বিয়োগের ক্ষেত্রে কিন্তু নয়, শুধু যোগের ক্ষেত্রে। তাহলে ভেক্টরের যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম সিদ্ধ হয়। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হলো আমরা সংযোগ নিয়ম, ভেক্টরের যোগ কিন্তু সংযোগ নিয়মও সিদ্ধ করে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি প্লাস এ, সরি এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটটা কার মধ্যে বি প্লাস সি এর মধ্যে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ ব্র্যাকেটটা চেঞ্জ সংযোগ নিয়মের ক্ষেত্রে যেটা হয় বেসিক্যালি, আমরা ব্র্যাকেটটাকে জাস্ট বি প্লাস সি থেকে এ প্লাস বি এ দিলাম, তাহলে এটাও কিন্তু আমাদের ভেক্টরের যোগের ক্ষেত্রে সিদ্ধ হয়। এইবার একটা প্রশ্ন এখান থেকে, এটা একটা নোট বলে ভালো করে লিখে রাখো, যে একটি ভেক্টরের
প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একই হয়ে যায়, মানে ভেক্টরটা ঘুরে ঘুরে এসে প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু যদি একই হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। দেখো অ্যাকচুয়ালি আমরা এইটা একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, এবার এই ট্রায়াঙ্গেল এবিসি এর আমরা লিখতে পারি, কি লিখতে পারি আমরা, এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। যদি এটা ডিরেকশন উল্টো দিকে হতো তাহলে কি হতো, ইকুয়াল টু এসি লিখতে পারতাম। তো ডিরেকশন উল্টো দিকে হলে এবিটা কত, স্মল এ, বিসিটা কত, স্মল বি, আর এসিটা কত হতো, সি, এটা হচ্ছে সি, তাহলে এসি যদি হতো তাহলে মাইনাস সি হতো, মাইনাস সি, তাহলে মাইনাস সিটা এপারে চলে আসলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কখন সি ভেক্টরের অন্তিম বিন্দু এবং প্রারম্ভিক বিন্দু যদি সমাপতিত হয়, অন্তিম বিন্দু এবং প্রারম্ভিক বিন্দু যদি সমাপতিত হয় তাহলেই কিন্তু এটা সম্ভব। ঠিক আছে, অন্তিম বিন্দু এবং প্রারম্ভিক বিন্দু যদি সমাপতিত হয় তাহলে এটা হয় যে তাদের এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটি যে অবস্থান ভেক্টর সেটার যোগফলটা কত হয়, যোগফলটা 0 হয়। ঠিক আছে, নেক্সট চলে এসো অবস্থান ভেক্টর বলে হেডিং করো। অবস্থান ভেক্টর কি জিনিস, চলো আমরা এটাকেও করব ফিনিশ। অবস্থান ভেক্টর কি জিনিস আমরা তাকে করে ফেলি ফিনিশ। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর তোমরা বলতে পারো, পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কি জিনিস, এটা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরটা কি জিনিস। দেখো আমরা ও একটি অবস্থান ভেক্টর, ও এর সাপেক্ষে ধরো এখানে পি আছে, পি এর অবস্থান ভেক্টরটা হচ্ছে স্মল এ, আর ও এর সাপেক্ষে আরো একটি বিন্দু ধরো কিউ নিচ্ছি যার অবস্থান ভেক্টরটা স্মল বি। তাহলে ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর স্মল এ, ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর স্মল বি, তাহলে আমরা যদি পি এবং কিউ কে জয়েন করি, পি এবং কিউ কে জয়েন করি আমরা যদি, তাহলে আমাদের ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর এ, ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর বি আমাদের বের করতে হবে ধরো পি কিউ, পি কিউটা কত, পি কিউটা কত, অর্থাৎ পি কিউর অবস্থান ভেক্টরটা কত। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেলস ল থেকে, ত্রিভুজের যে ট্রায়াঙ্গেলস ল আমরা শিখলাম সেখান থেকে লিখতে পারি ওপি, দেখো ওপি আর পি কিউ ডিরেকশন সেম দিকে, তাহলে ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু কত, ইকুয়াল টু ও কিউ। তাহলে এখান থেকে পি কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ও কিউ মাইনাস ওপি। পি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউ মাইনাস ওপি। এবার ও কিউ মানে কত, এ, মাইনাস ওপি মানে কত, সরি ও কিউ মানে কত, ও কিউ মানে বি, মাইনাস ওপি মানে কত, ওপি মানে এ, বি মাইনাস। তাহলে পি কিউ ইকুয়াল টু আমরা কি পেলাম, পি কিউ ইকুয়াল টু আমরা পেলাম বি, বি কার অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ ইকুয়াল টু কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস কার অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর, মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তাহলে ও কিউ ইকুয়াল টু আমরা কি পেলাম, ও কিউ ইকুয়াল টু আমরা পেলাম কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তাহলে এ বি মানে আমরা কি লিখবো, সবসময়ের জন্য এ বি মানে আমরা লিখবো বি এর অবস্থান ভেক্টর প্রথমে, এ বি যেখানে শেষ হচ্ছে সেটাই শুরুতে, তাহলে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। বোঝা গেল, তাহলে অবস্থান ভেক্টর বের করা আমরা শিখলাম। এরপর হেডিং করো পি ও কিউ একটি সরল রেখাংশের প্রারম্ভিক ও অন্তিম বিন্দু, বা পি ও কিউ একটি সরল রেখাংশ হলে, পি ও কিউ একটি সরল রেখাংশ আর বিন্দুতে m:n অনুপাতে, বা পি ও কিউ অবস্থান ভেক্টর দুটি আর বিন্দুতে m:n অনুপাতে ছেদিত হলে, সেটা বিভক্ত হলে, সেটা বহির্বিভক্ত হতে পারে, অন্তর্বিভক্ত হতে পারে, অন্তর্বিভক্তই লেখো যে পি কিউ
রেখাংশটি বা পিকিউ যদি আর বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে আর বিন্দুর অবস্থান নির্ণয় বা অবস্থান ভেক্টর নির্ণয়। তাহলে পিকিউ ধরো একটা রেখাংশ আছে, পিকিউ আর বিন্দুতে ছেদিত হচ্ছে। এবার পি এবং কিউ প্রত্যেকে, পি কার রেসপেক্টে অবস্থান ভেক্টর, ও এর রেসপেক্টে, কিউ এর কার রেসপেক্টে অবস্থান ভেক্টর, ও এর রেসপেক্টে। তো এটা ধরে নিচ্ছি ওপিটা ধরে নিচ্ছি বি, ওপিটা কত ধরে নিচ্ছি, ওপিটা বি ধরে নিচ্ছি, ও কিউটা ধরে নিচ্ছি এ, আর আর এর অবস্থান ভেক্টর ও আর এর রেসপেক্টে এটা আমরা ধরে নিচ্ছি ধরো সি। ওকে, আমার আর বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। পি কিউ কত অনুপাতে বিভক্ত হয়েছে, m:n অনুপাতে বিভক্ত হয়েছে। কত অনুপাতে বিভক্ত হয়েছে, m:n অনুপাতে। প্রথমে চলে এসো, আমরা এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তো আমরা লিখতে পারি ও আর প্লাস আর পি ইকুয়াল টু ও আর প্লাস আর পি। ভেক্টর মানেই কিন্তু উপরে তীর চিহ্ন দিতে হবে। ও আর প্লাস আর পি ইকুয়াল টু কি, ওপি। ইয়েস অর নো লিখতে পারি। তো ও আর প্লাস আর পি ইকুয়াল টু যদি ওপি হয় তাহলে আর পি ইকুয়াল টু কত, বা আর পিটা ওপারে নিয়ে চলে গেলে ও আর মাইনাস ওপি, ও আর মাইনাস ওপি ইকুয়াল টু কত, মাইনাস আরপি, মাইনাস আরপি। তাহলে এখান থেকে মাইনাস আরপিটাকে আমরা কি লিখতে পারি, পি আর। ঘুরিয়ে লিখলে পি আর, তাহলে পি আর ইকুয়াল টু কত পাচ্ছি, ও আর মাইনাস ওপি। তাহলে পি আর মানে কত, ও আর মাইনাস ওপি, ও আর মানে কত সি, মাইনাস ওপি মানে কত ও আর মাইনাস ওপি, ওপি মানে কত বি। তাহলে পি আর কত পেয়ে যাচ্ছি, পি আর পেয়ে যাচ্ছি সি মাইনাস বি। পি আর কত পেয়ে যাচ্ছি, পি আর পেয়ে যাচ্ছি সি মাইনাস বি। এবার চলে এসো, আমরা সেম ভাবে যদি এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ও আর প্লাস আর কিউ, ও আর প্লাস আর কিউ ইকুয়াল টু, আর কিউটা এদিকে আসছে তাহলে ইকুয়াল টু ও কিউ। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ও আর প্লাস আর কিউ ইকুয়াল টু যদি ও কিউ হয় তাহলে আর কিউ ইকুয়াল টু কত, আর কিউ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি ও কিউ মাইনাস ও আর, ও কিউ মাইনাস ও আর। তাহলে এবার আর কিউ ইকুয়াল টু আমরা তাহলে কত পাচ্ছি, আর কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি ও কিউ মানে কত এ, আর মাইনাস ও আর, ও আর মানে কত সি, তাহলে এ মাইনাস সি। কত পাচ্ছি, এ মাইনাস সি। এইবার তাহলে আমরা পি আর বাই আর কিউ কত পেয়েছি, পি আর বাই আর কিউ ইকুয়াল টু এম বাই এন। কত অনুপাতে ছেদ করে, আর বিন্দুতে m:n। তাহলে আমরা লিখতে পারি পি আর বাই আর কিউ ইকুয়াল টু এম বাই এন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, পি আর। তো পি আর, পি আর মানে আমরা কত পেয়েছি, সি মাইনাস বি। আর আর কিউ মানে কত পেয়েছি, আর কিউ মানে পেয়েছি এ মাইনাস সি ইকুয়াল টু এম বাই এন। তাহলে আমরা এখান থেকে এন সি মাইনাস এন বি ইকুয়াল টু এম এ মাইনাস এম সি এটা পাচ্ছি। তাহলে আমরা যদি মাইনাস এম সিটাকে এপারে আনি তাহলে এন সি প্লাস এম সি ইকুয়াল টু এম এ মাইনাস এন বিটা ওপারে গেলে প্লাস এন বি, মাইনাস এন বিটা ওপারে গেলে প্লাস এন বি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা যদি একটু এদিকে নিচে নেমে আসি তাহলে কি পেয়ে যাচ্ছি, সি কমন নিলে এম প্লাস এন ইকুয়াল টু এম এ প্লাস এন বি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সি ভেক্টর ইকুয়াল টু এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন। তাহলে সি ভেক্টরটা কত পেলাম, এম এ প্লাস এম এন বি বাই এম প্লাস এন। অর্থাৎ সি ভেক্টর মানেই তো আর, তাহলে আর এর অবস্থান ভেক্টর, সি মানেই তো আর এর অবস্থান ভেক্টর। তাহলে অতএব আর এর অবস্থান ভেক্টর কত, অতএব আর এর অবস্থান ভেক্টর কত, এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন। তাহলে আর এর অবস্থান ভেক্টর এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন। এই আরটা কিভাবে বিভক্ত হয়েছে, আরটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অন্তর্বিভক্ত হয়েছে। যদি অন্তর্বিভক্ত হয় তাহলে অবস্থান ভেক্টরটা হবে এটা, আর যদি বহির্বিভক্ত হতো তাহলে কি হতো, যদি বহির্বিভক্ত হতো তাহলে এম ইন্টু এ মানে কত, এ মানে কিউ এর অবস্থান ভেক্টর,
প্লাস এন ইন্টু বি মানে কত, বি মানে পি এর অবস্থান ভেক্টর। দেখো আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখতাম না, আমরা যদি পি কে এইটাকে যদি এ লিখতাম আর এটাকে যদি বি লিখতাম তাহলে কিন্তু কেসটা ঘুরে যেত। তাহলে এখানে কি হতো, তাহলে এখানে এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন হতো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এম ইন্টু কিউ এর অবস্থান ভেক্টর, আমরা যদি যেভাবে আমরা লিখেছি আর কি, এম ইন্টু কার অবস্থান ভেক্টর, এম ইন্টু কিউ এর অবস্থান ভেক্টর প্লাস এন ইন্টু পি এর অবস্থান ভেক্টর, মানে এমটা এপারে আছে, এম এর সাথে কিউ এর অবস্থান ভেক্টর প্লাস এন এর সাথে কার, পি এর অবস্থান ভেক্টর বাই এম প্লাস এন। এটা অন্তর্বিভক্ত করেছে বলে, যদি বহির্বিভক্ত করতো আর তাহলে কি হতো, এম এ মাইনাস এন বি বাই এম মাইনাস এন। আর যদি আর মধ্যবিন্দু হতো তাহলে এম আর এন তো 1:1 হয়ে যেত, তাহলে কি হতো এ প্লাস বি বাই 1+1 মানে 2। যদি মধ্যবিন্দু হতো তাহলে এটা, বহির্বিভক্ত যদি করতো তাহলে এটা, অন্তর্বিভক্ত করেছে বলে এটা। তাহলে এম ইন্টু দূরের অবস্থান ভেক্টর প্লাস এন ইন্টু দূরের অবস্থান ভেক্টর, এটা মনে রেখো, ঠিক আছে। এই অনুযায়ী কিন্তু এখানে এ বি চেঞ্জ হবে। তোমরা বইয়ে এসএনদের বইয়ে দেখতে পারো যে এসএনদের বইয়ে এটাকে এ ধরে এটাকে বি ধরে করেছে, তার জন্য এম বি প্লাস এন এ পেয়েছে, ঠিক আছে। তো আমি একটু উল্টে করলাম বা অল্টারনেটিভ ভাবে করলাম, তোমরা কিন্তু আবার ঘেঁটে ফেলো না, ঠিক আছে। চলো নেক্সট। তাহলে অবস্থান ভেক্টর বের করা, আমরা একটি বিন্দুর অবস্থান ভেক্টর বের করা, দুটি বিন্দুকে ছেদ করলে একটি বিন্দু যেটা হয় তার অবস্থান ভেক্টর বের করাটা আমরা শিখলাম। এরপর চলে এসো একটু দিক কোসাইন এবং দিক অনুপাতের কনসেপ্টটা আমাদের থার্ড চ্যাপ্টারে ইন ডিটেলস আছে, খুব ভালোভাবে আছে, কিন্তু তারপরও আমরা আমাদের এই চ্যাপ্টারে একটু হালকা করে দিক কোসাইন এবং দিক অনুপাতের কনসেপ্টটা শিখে ফেলি। চলো, থার্ড চ্যাপ্টারে তো আমরা শিখবই ইন ডিটেলস, তারপরেও এই চ্যাপ্টারটাতে আমরা একটু হালকা করে শিখছি। চলে এসো, হোয়ার ইজ মাই পেন। দিক কোসাইন এবং দিক অনুপাত, এই দুটো কনসেপ্ট আমরা একটু হালকা করে শিখে ফেলব। এখানে অ্যাকচুয়ালি ছবিটা 3D আমাদের আঁকতে হবে, কিন্তু আমাদের 2D বোর্ডে 3D ছবি আঁকা সম্ভব নয়। তারপরও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আমরা একটি 3D প্লেন নিচ্ছি এক্স ওয়াই জেড। কি প্লেন? এক্স ওয়াই জেড। এইবার এই 3D প্লেন তিনটে অ্যাক্সিস, একটা এক্স একটা ওয়াই একটা জেড, অরিজিনটা ও, মূল বিন্দুটা ও। এবার এই তিনটি প্লেনের উপরে একটি বিন্দু নিচ্ছি পি, বিন্দুটা কি বিন্দু? পি। এক্স পি বিন্দুটা হচ্ছে, এবার 3 ডাইমেনশনাল প্লেনে তো, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড এর স্থানাঙ্কটা কি দিচ্ছি? এক্স কমা ওয়াই কমা জেড, পি বিন্দুর স্থানাঙ্ক। এইবার আমরা ওপি এটাকে যুক্ত করছি, কাকে যুক্ত করছি? ওপি কে যুক্ত করছি। তো এই যে ওপি কে যুক্ত করলাম, এই ওপি কে যুক্ত করার পর ওপি এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করেছে, ওয়াই অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করেছে, অ্যান্ড অবভিয়াসলি জেড অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করেছে। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী ওপি এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাকে আলফা ধরছি, ওপি ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাকে বিটা ধরছি, এবং ওপি জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাকে গামা ধরছি। ওপি এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তাকে আলফা, ওপি ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তাকে বিটা, অ্যান্ড ওপি জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটি করেছে তাকে আমরা কি ধরছি? তাকে আমরা গামা ধরছি। এইবার আসল মজাটা পাইবা। এবার দেখো, আমরা এই পি থেকে, পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটি, পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটি লম্ব টানছি, এক্স অ্যাক্সিসের উপরে একটি লম্ব টানছি। পি বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে একটি লম্ব টানছি, পি বিন্দু থেকে জেড অ্যাক্সিসের উপরে একটি লম্ব টানছি। দেখো যেহেতু 3D ফিগার, 3 ডাইমেনশনাল ফিগার, তাই
এই যে লম্বগুলো টানলাম, দেখো এই লম্বটা কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা 90 ডিগ্রি, কিন্তু তারপরও 3 ডাইমেনশনাল ফিগার তো ওইভাবে বোঝা যায় না, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই তিনটা 90 ডিগ্রি। এইবার এই যে ওপি অ্যাক্সিসটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করেছে, ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করেছে এবং জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটাকেই বলা হয় দিক কোসাইন। কি বলা হয়? দিক কোসাইন। তাহলে আলফা বিটা গামা যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে এই অ্যাঙ্গেলের কসের মানকে, এই অ্যাঙ্গেলগুলোর কসের মানকে বলা হয় দিক কোসাইন। তাহলে দিক কোসাইন সমূহ হলো বলে আমরা কি লিখতে পারি? দিক কোসাইন সমূহ হলো বলে আমরা লিখতে পারি কস আলফা, কস বিটা, কস গামা। কস আলফা, কস বিটা, কস গামা। দিক কোসাইন সমূহ কি? কস আলফা, কস বিটা, কস গামা। এবার আমরা লেট কস আলফাকে আমরা এল ধরছি, কস বিটাকে এম ধরছি, কস গামাকে এন ধরছি। লালুর এল, ম্যাডামের এম, লালুর এল, ম্যাডামের এম এবং ন্যানোর এন। তো আমরা কস আলফা, কস বিটা, কস গামা এগুলো কি পেলাম? দিক কোসাইন পেলাম। অর্থাৎ একটি বিন্দু মূল বিন্দুর সাথে যে সরল রেখাটি টানা হয় সেই সরল রেখাটি এবং এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ করেছে তার কসের মানকে দিক কোসাইন কস আলফা বলছি। আমি ওয়াই অ্যাক্সিসের সাথে যে কোণ করেছে তার কসের মানকে কস বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে যে কোণ করেছে তার কোসাইনকে বা কসের মানকে কস গামা, এবং এই কস আলফা, কস বিটা, কস গামাকে আমরা দিক কোসাইন বলছি এবং তাকে আমরা কি ধরে নিচ্ছি? এল এম এন। কি ধরে নিচ্ছি? এল এম এন। এইবার তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি? ধরো এই ও থেকে পি পর্যন্ত যে সরল রেখাটি টানা হয়েছে এই সরল রেখাটিকে আমরা ধরে নিচ্ছি আর। কি ধরে নিচ্ছি? ও থেকে পি পর্যন্ত যে সরল রেখাটি টানা হয়েছে তাকে আমরা আর ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? আর। তো আমরা এখানে আরটা তো একটা দূরত্ব নির্দিষ্ট, তো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল অবশ্যই সমকোণী ট্রায়াঙ্গেল, যেহেতু এটা 90 ডিগ্রি, এটাকে নাম দিয়ে দাও এ, এটাকে নাম দিয়ে দাও বি, এর নাম দিয়ে দাও সি। তো আমরা প্রথমে ট্রায়াঙ্গেল ও এ পি থেকে পাই, ট্রায়াঙ্গেল ও এ পি থেকে পাই কি পাই? আমরা এখান থেকে cos আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? cos আলফা ইকুয়াল টু কি? আলফার রেসপেক্টে। আচ্ছা, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীতটা অতিভুজ, আর আলফার সাথে যে লেগে আছে সে cos, যে খাড়া দাঁড়িয়ে আছে সে অবভিয়াসলি সাইন। অর্থাৎ এই যে আলফা কোণের বিপরীতটা যে বাহুটা সেটা কি লম্ব। এই যে এপি এটা বেঁকে গেছে, যে যদিও তুমি ভাবছো যে কি করে এটা লম্ব হয়, 3D প্লেনে, আমরা তো 2D প্লেনে এঁকেছি তাই একটু বেঁকা বেঁকা লাগছে। তো এই এপিটা কিন্তু লম্ব আলফার রেসপেক্টে, আর 90 ডিগ্রির বিপরীত অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত কে? ওপি। তাহলে ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা cos আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। আর ভূমিকে এই আলফার সাথে যে লেগে আছে অর্থাৎ ওএ, তো ওএটা কত? ওএটা অবভিয়াসলি এক্স। কেন ওএটা এক্স? ওএটা এক্স এই কারণে যে আমার পি বিন্দুটা এক্স ওয়াই জেড, তাহলে ও থেকে এ এর দূরত্ব কি হবে? এক্স, ও থেকে বি এর দূরত্ব ওয়াই, ও থেকে সি এর দূরত্ব জেড। তাহলে আমি ওএপি ত্রিভুজ থেকে কি পেয়ে যাচ্ছি? এক্স বাই আর, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে cos আলফা মানে এল, তাহলে এল ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এক্স বাই আর। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এল আর। এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? এল আর। সেম ভাবে আমরা নেক্সট যে ট্রায়াঙ্গেল অর্থাৎ ট্রায়াঙ্গেল ও এ পির পর ট্রায়াঙ্গেল ও বিপি থেকে কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল ও বিপি থেকে পাই, ট্রায়াঙ্গেল ও বিপি থেকে আমরা পাই বলে আমরা কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল ও বিপি থেকে আমরা কি পাচ্ছি? cos বিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে cos বিটা মানে এম ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে আরটা এপারে চলে আসলে ওয়াই ইকুয়াল টু কত? এম আর। ওয়াই ইকুয়াল টু কত? এম আর। আর ট্রায়াঙ্গেল লাস্ট ট্রায়াঙ্গেল কি? ও পিসি থেকে পাই। তাহলে ট্রায়াঙ্গেল ওপিসি থেকে আমরা কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল ওপিসি থেকে আমরা পাচ্ছি cos গামা ইকুয়াল টু জেড বাই আর। তাহলে cos গামা মানে এন, এল এম এন, তাহলে জেড বাই আর, তাহলে জেড ইকুয়াল টু এন আর। জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু এন আর। ওকে, এবার এক্স ওয়াই জেড এর মানটা আমরা বের করলাম কেন?
এক্স ওয়াই জেড এর মানটা আমাদের কি কাজে লাগবে। দেখো আমরা ওপি এর মানটা কি বলতে পারি, রুট ওভার অফ এই দুটোর মধ্যে দূরত্বের সূত্র কি রুট ওভার অফ এটা মাইনাস এটা তার হোল স্কয়ার। তো ও এর স্থানাঙ্ক কত 0 0 0 মূল বিন্দু, তো তাহলে x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস z মাইনাস 0 তার হোল স্কয়ার, এইটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি ওপি ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার মড অফ ওপি মানে কি, মড অফ আর, তাহলে মড অফ আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে রুটটা এপারে চলে আসলে মড অফ আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মড অফ আর স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এই মড অফ আর ইকুয়াল টু, এখানে আর জায়গা নেই তো বোর্ড তো ভর্তি হয়ে গেছে, আমরা এখানেই উঠে যাচ্ছি, উপরে উঠে যাচ্ছি। তো মড অফ আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স মানে কি পেয়েছি এল আর, তাহলে এল আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মানে এম আর তার হোল স্কোয়ার, জেড মানে এন আর তার হোল স্কোয়ার। তাহলে মড অফ আর স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আর স্কোয়ার যদি আমাদের কমন যায় তাহলে কি পড়ে থাকছে মড অফ আর স্কোয়ার পড়ে থাকছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার আর স্কোয়ার তো কমন নিচ্ছেন কিন্তু মড আর লিখছেন কেন, আমি বলছি আর স্কোয়ার, স্কোয়ার থাকলে তো তার ভ্যালু সবসময় পজিটিভই হয়, তাহলে সেখানে মড দিই আর না দিই কোনো সমস্যা নাই, তো আমরা এটাকে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, এই মড আর স্কোয়ার দুপার থেকে কেটে যাচ্ছে, তাহলে এপারে কি পড়ে থাকছে 1, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি 1, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু কত কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। এটা একটা আমাদের ফর্মুলা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যে তাহলে আমাদের দিক কোসাইন তিনটির যে পেলাম কস আলফা কস বিটা কস গামা তাদের বর্গের যোগফল কত, তাদের বর্গের যোগফল 1। তাহলে দিক কোসাইন বলা থাকলে আমাদের এখান থেকে কিন্তু আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়াল টু কত ইকুয়াল টু 1। এইবার দিক কোসাইন তো হলো, কিন্তু দিক অনুপাতটা কি, দেখো দিক অনুপাতটা কি, আমরা যে এল আর এম আর এন আর পেলাম, এল আর ইস টু এম আর, দিক অনুপাত হলো দিক কোসাইনের সাথে সমানুপাতিক এমন যা কিছু। তো দিক কোসাইন এল ইস টু এম ইস টু এন, এলিমেন্টটা কি, এলিমেন্টটা দিক কোসাইন, কিন্তু এদের সাথে সমানুপাতিক যাই হোক না কেন সেটা কিন্তু দিক অনুপাত, এদের সাথে সমানুপাতিক যে কোনো কিছু হলে সেটা দিক অনুপাত। তাহলে এই যে এল আর ইস টু এম আর ইস টু এন আর সমানুপাতিক তো এল ইস টু এম ইস টু এন এর সাথে, তাহলে এটাকেই আমরা বলতে পারি দিক অনুপাত। এটাকে আমরা ডিফাইন করব এ ইস টু বি ইস টু সি। তাহলে আমরা কি দিয়ে ডিফাইন করব, আমরা এ বি সি দিয়ে ডিফাইন করব। তাহলে এ বি সি অর্থাৎ আমাদের দিক অনুপাত এবং দিক কোসাইনের মধ্যে সম্পর্কটা কি, দিক অনুপাত এবং দিক কোসাইন পরস্পর সমানুপাতিক, দিক অনুপাত এবং দিক কোসাইন পরস্পর সমানুপাতিক, অর্থাৎ আমরা লিখতে পারি এ বাই এল ইকুয়াল টু বি বাই এম ইকুয়াল টু সি বাই এন ইকুয়াল টু কোনো একটা কিছু ধরে নিতে পারি, ধরো ল্যামডা, কিছু একটা ধরে নিই, ধরো ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু এল ল্যামডা, বি ইকুয়াল টু এম ল্যামডা, আর সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু এন ল্যামডা। তো এখান থেকে ল্যামডাটাকে এপারে আনলে এ বাই ল্যামডা ইকুয়াল টু কত এল, বি বাই ল্যামডা ইকুয়াল টু এম, আর সি বাই ল্যামডা ইকুয়াল টু এন। এইবার ধরো এই ল্যামডার ভ্যালুটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি, ল্যামডার ভ্যালুটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা এখানে ল্যামডার মানটা বসিয়ে দিতে পারবো। আচ্ছা এল আর ইস টু এম আর ইস টু এন আর ইকুয়াল টু কি এ ইস টু বি ইস টু সি, তাহলে এখান থেকে এল আর ইস টু এম আর ইস টু এন আর থেকে এ ইস টু বি ইস টু সি, দেখো তো আমরা ওই যে লিখেছিলাম এল স্কোয়ার
আর স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু মড অফ আর তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা তো এ স্কোয়ার, এটা বি, আর এটা সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা সরি, এটা না লিখে আমরা যদি এটা করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওইদিকে না গিয়ে আমরা যদি জাস্ট এটা থেকেই করি, এল ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস এম ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস এন ল্যামডা তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ল্যামডা স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এর মান কত, এর মান তো 1, তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত, তাহলে ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে ল্যামডার জায়গায় কি বসাতে পারি, প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত, এল, দেখো প্লাস মাইনাসটা উপরে তুলে দিচ্ছি, প্লাস মাইনাস বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, এম প্লাস মাইনাস সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, এন। তাহলে আমরা এ বি সি এর মান জানলে, অর্থাৎ দিক অনুপাতটা যদি আমরা জানি, তাহলে আমরা দিক কোসাইন বের করতে পারবো না, পারবো না। দিক অনুপাত যদি আমরা জানি তাহলে কিন্তু দিক কোসাইন আমরা বের করতে অনায়াসে বের করতে পারবো। ঠিক আছে, চলে এসো। এরপর আমরা চলে যাব যে দিক কোসাইন দিক অনুপাতের পুরো ব্যাপারটা আমরা করলাম। এরপর আমরা চলে যাব যে একটি ভেক্টরের উপাংশ নির্ণয়। একটি ভেক্টরের উপাংশ, এখানে স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ দুটোই আমরা শিখবো। বেসিক্যালি একটি ভেক্টরের উপাংশ বলতে আমরা স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ দুটিকেই বুঝি। তো আমরা পরপর একটি ভেক্টরের উপাংশ বলতে কি বুঝি সেটা আমরা লিখে নেব। এটাই আমাদের এই চ্যাপ্টারের মানে ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর অ্যালজেব্রা লাস্ট কনসেপ্ট। এই কনসেপ্টগুলো যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা আগুনটা লাগিয়ে দিতে পারবো। এই কনসেপ্টগুলো আমাদের জানাটা বাধ্যতামূলক, কনসেপ্টগুলো আমাদের জানতে হবে। তো এই কনসেপ্টগুলো আশা করছি তোমরা প্রত্যেকটা বুঝতে পারছো। যেগুলো যেগুলো লেখাচ্ছি তোমরা কমেন্টে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। প্রত্যেকের কাছে এটা অনুরোধ যে কমেন্ট চাই, তোমরা কমেন্টে জানাবে তোমরা বুঝতে পারছো কি পারছো না। তাহলে ভেক্টর সিরিজটা আরো ভালোভাবে আরো কম্প্যাক্টলি কিভাবে করানো যায় সেটা কিন্তু আমি ভাববো। তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি উৎসাহিত হব। ঠিক আছে, এবার একটা ভেক্টরকে একটা স্কেলার দ্বারা যদি গুণ করি, ধরো এ একটা ভেক্টর, একে একটা এম স্কেলার দ্বারা গুণ করলাম, তাহলে এই এম এটা কি হবে, এম এটা একটা ভেক্টরই হবে। ঠিক আছে, ধরো এম একটা স্কেলার এ প্লাস বি, তো এটাকে গুণ করলে কি হবে, এম এ প্লাস এম বি। ওকে, তাহলে এটা কিন্তু একটা এই এম এটাও একটা ভেক্টর, এম বিটাও একটা ভেক্টর, এগুলো হবে। এরপর চলে এসে একটি ভেক্টরের উপাংশ। একটি ভেক্টরের উপাংশ এই জিনিসটা কি আমরা দেখে নিই। স্কেলার এবং ভেক্টর দুটি উপাংশই হয়। ভেক্টরের উপাংশ, একটি ভেক্টরের উপাংশ। তো বেসিক্যালি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নেব। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নেওয়ার পর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ধরো এখানে একটা বিন্দু নিচ্ছি বি, এখানে একটা বিন্দু নিচ্ছি এ। তো এই ও মূল বিন্দু, ও থেকে এ এই ডিস্টেন্সটাকে স্মল এ ধরছি, ও থেকে বি এই ভেক্টরটাকে স্মল বি ধরছি। এবার এদের মাঝখানে ধরো একটা বিন্দু এম এন। তো এই এম ও এমটা ও এর একটা উপাংশ, ও এর একটা খণ্ড। তো এই ও এটা পুরোটা তো এ ভেক্টর, তো এই ও এমটাকে আমরা এক্স এ ভেক্টর হিসেবে ডিফাইন করতে পারি। এক্স একটা কনস্ট্যান্ট ধরে নিলাম এক্স এ। ঠিক সেম ভাবে ও বিটা তো বি, তাহলে ও এনটাকে আমরা লিখতে পারি ওয়াই বি। কি লিখতে পারি, ওয়াই বি। তাহলে এখান থেকে এম থেকে আমরা যদি ও বির সমান করে একটি আমরা এদিকে যাচ্ছে তো ভেক্টরটা, আর এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, তো ও বির সমান করে আমি একটা ভেক্টর নিলাম এবং তারপর এটাকে যুক্ত করলাম। তো আমরা ও এম, এটা এন, পি দিয়ে দিই।
তো আমরা এখান থেকে এই যে ওপিটা, আচ্ছা ও এন যদি ওয়াইবি হয় তাহলে ওপিটা কত হবে, এমপিটা কত হবে, এমপিটা কিন্তু ওয়াইবি হবে। তাহলে এই ওপিটা কত হবে, ট্রায়াঙ্গেলস ল থেকে আমরা বলতে পারি যে ওপিটা কি হবে, এক্স এ প্লাস ওয়াইবি হবে, এক্স এ প্লাস ওয়াইবি। ওকে, তাহলে ওপিটা কি হবে, ওপিটা হবে, ওপি যে ভেক্টরটা হবে সেটা এক্স এ প্লাস ওয়াইবি, তার কারণ এটা বিপরীত দিকে আছে, এটা এদিকে একই দিকে আছে, সম ডিরেকশনে আছে, তাহলে ট্রায়াঙ্গেলস ল থেকে কিন্তু আমরা এটা বলতে পারি। এবার এই ওপিটাকে ধরি, আমি যদি আর ধরে নিই তাহলে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স এ প্লাস ওয়াইবি, আর ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স এ প্লাস ওয়াইবি। ঠিক আছে, তাহলে এর স্কেলার উপাংশ কি, এর স্কেলার উপাংশ হচ্ছে এ ও বি, আর যদি ভেক্টর উপাংশ বলি তাহলে ভেক্টর উপাংশটা কিন্তু পুরোটা, অর্থাৎ এক্স এ ও ওয়াই বি। তাহলে স্কেলার উপাংশ বললে শুধু এ ও বি, কিন্তু ভেক্টর উপাংশ যদি আমার বলা হয়, সরি স্কেলার উপাংশ যদি আমাকে বলে তাহলে স্কেলার উপাংশ বললে আমরা বলবো এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই হলো এ আর বি এর স্কেলার উপাংশ। যদি ভেক্টর উপাংশ বলে তাহলে এক্স এ এবং ওয়াই বি এই দুটোই হচ্ছে ভেক্টর উপাংশ। এবার আমরা যদি ইউনিট ভেক্টরের ক্ষেত্রে ধরে নিই, অর্থাৎ আই জে এর ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ এবং জে ক্যাপ দুটো ইউনিট ভেক্টর আমরা যদি নিই, আই ক্যাপ ও জে ক্যাপ দুটো ইউনিট ভেক্টর নিই, তাহলে আমরা আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারবো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটা 2 ডাইমেনশনালে। 3 ডাইমেনশনালে একই রকম ভাবে আমরা আর ভেক্টর ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ধরতাম। তাহলে 3 ডাইমেনশনালে আমরা ইউনিট ভেক্টর নিলে কি ধরবো, আই জে ও কে, তখন আই জে ও কে, তো তখন আমরা কি করব, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর ভেক্টর ইকুয়াল টু কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা কিন্তু আমরা ধরবো। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে উপাংশগুলোকে আই জে কে হিসাবে নিয়ে আমরা অঙ্কটাকে করতে পারবো। ঠিক আছে, এবার একটি ভেক্টরের মান নির্ণয় করো। ধরো একটি ভেক্টর আর ইকুয়াল টু আমার দেওয়া আছে এক্স আই প্লাস ওয়াই জে, একটি ভেক্টর আর ইকুয়াল টু কত, এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে এর মান নির্ণয় কিভাবে করব, মড আর, মড আর ইকুয়াল টু হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ধরো একটি ভেক্টর আর ইকুয়াল টু আমরা 2i প্লাস 3j লিখছি, তাহলে মড আর ইকুয়াল টু কত হবে, মড আর ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 4 প্লাস 9 মানে 30। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা মান ভেক্টর, একটি ভেক্টরের মান বা একটি ভেক্টরের মডিউলাস নির্ণয় করব। আর কিছু আপাতত নেই আমাদের ফার্স্ট চ্যাপ্টারের জন্য, আর কিছু শিখতে হবে না। যা যা লেখালাম, যা যা আজকের লেখালাম, যা যা কনসেপ্ট দিলাম, এগুলো ফ্রেশ করে নাও। এগুলো শিখলেই তোমরা ফার্স্ট চ্যাপ্টারে আগুন লাগিয়ে দিতে পারবে। নেক্সট দিন আমরা চলে আসছি, পরের দিন আমরা চলে আসছি যে আমাদের আমাদের ভেক্টর বীজগণিতের অঙ্ক নিয়ে। ভেক্টর বীজগণিতের সমস্ত কনসেপ্ট আমাদের আজকের ক্লাসে দেওয়া হলো। এই কনসেপ্টগুলো তোমরা যদি ফেয়ার করে নিতে পারো, এই কনসেপ্টগুলো যদি আয়ত্তেন করে নিতে পারো, শুধু ফেয়ার করলেই হবে না, মানে কনসেপ্টগুলোকে নিজেদের মধ্যে নিতে হবে। যদি নিতে পারো তাহলে কিন্তু তোমরা এই এক্সারসাইজের অঙ্কগুলো বেশিরভাগই তোমরা পারবে। তবে আমি রিস্ক নেব না, এক্সারসাইজের প্রত্যেকটি অঙ্ক তোমাদের রেকর্ডেড ক্লাসে ধরে 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 করে দেবো, প্রত্যেকটি অঙ্ক করে দেবো। তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে পারো। আমি 1 মাস টাইম নিয়েছি, ভেক্টরটা টোটালটা শেষ করে দেবো, খুব নিখুঁতভাবে শেষ করে দেবো। ক্লাস কেমন লাগছে, অবভিয়াসলি আজকে ফার্স্ট ক্লাস, কেমন লাগছে তোমরা প্রত্যেকে জানিও। তোমরা জানালে তবেই আমি আগ্রহ পাবো, তবেই আমি আরও বেশি মোটিভেটেড হব এবং আরও ভালোভাবে ক্লাস দিতে পারবো। তোমরা অবশ্যই কিন্তু ফার্স্ট ক্লাসে ভালো করে রেসপন্স করো। যারা নতুন দেখছো ক্লাসটি তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। যত বেশি সংখ্যক ছেলে মেয়ে দেখবে আমি তত বেশি মোটিভেটেড হব, বা তত বেশি ভালো লাগবে আমার, যে আমি তো দেখানোর জন্যই ক্লাসটা বানিয়েছি। যত বেশি সংখ্যক দেখতে পারবে আমার মনে হবে যে হ্যাঁ আমি তোমাদের তত বেশি উপকারে আসছি। তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে ভেক্টর করার জন্য, আমি শুরু করে দিয়েছি, আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। ফায়ার এখন কিন্তু আর নিভবে না, এখন জ্বলতেই থাকবে, কন্টিনিউ, অগ্নুৎপাত ঘটানো না পর্যন্ত জ্বলতেই থাকবে। সামনে এইচএস পরীক্ষা, আমরা তার জন্য আমি ব্যক্তিগতভাবে সমস্ত রকম সাপোর্ট তোমাদেরকে দিচ্ছি। ইউটিউবে যত রকম সাপোর্ট দেওয়া যায় সব রকম সাপোর্ট দিচ্ছি, ইভেন পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে নিচ্ছি। তাই একদম গাফিলতি নয়, তোমরাই কিন্তু
আসল খেলাটা খেলবে। আমি 20%, আমিনুর স্যার 20%, বাকি 80% কিন্তু তোমরা। তাই সময়ের কাজ সময়ে না করে, যদি স্যার ভিডিও দিচ্ছে ঠিক আছে আমি পরীক্ষার আগে দেখে নেব, এমনটা যদি ভাবো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আমি বারবার করে বলি, রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। তাই রাত্রে সূর্য শোকে অশ্রুধারা ঝরিয়ে কোনো লাভ নেই। সময় থাকতে পরিশ্রম করো, আগুন লাগিয়ে দাও। আমি যেভাবে বোর্ডে আগুন লাগিয়ে দিচ্ছি, যেভাবে এসওই বাংলাতে আগুন লাগিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে পেন খাতাতে আগুন লাগিয়ে দাও, সেভাবে মগজে আগুন লাগিয়ে দাও। আগুন জ্বলুক, আগুনটা জ্বলা বাধ্যতামূলক অগ্নুৎপাত ঘটা না পর্যন্ত। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করছি তোমরা প্রত্যেকে এই সিরিজটা খুব ভালোভাবে এনজয় করবে এবং খুব ভালোভাবে দেখবে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর অবশেষে যেটা বলার, জয় হিন্দ, আমিনুর স্যার রুকেগা নেহি।